বিয়ে করে নিয়েছে। তাহলে রিয়া কি করবে? তার কোনো ঠিক ঠিকানা নেই। এসব চিন্তা করতে করতে রাফির সারা রাত আর ঘুম আসলো না। কি হলো ভিউয়ার্স, আপনারা তো বিষয়টা বুঝতে পারছেন না, তাই না? তাহলে চলুন আপনাদেরকে ফ্ল্যাশব্যাক থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। গতকাল রাফি ভার্সিটি থেকে আসতেই দেখতে পায় তার বাবা ড্রয়িং রুমে বসে আছে। তখনই তার বাবা তাকে বলে, রাফি, কাল আমাদের একটা বিয়েতে ইনভাইট আছে, ফ্যামিলি সহ ইনভাইট করেছে, তাই আমাদের সবাইকে যেতে হবে। কিন্তু বাবা, আমার তো ভার্সিটি আছে, আমাকে তো ভার্সিটিতে যেতে হবে, তাই আমি যেতে পারবো না। তোমরা চলে যেও। একদিন ভার্সিটিতে না গেলে কিছুই হবে না। তোমাকে যেটা বলছি তুমি সেটাই শুনবে, কারণ উনি আমার খুব ভালো বন্ধু। ওনার মেয়ের বিয়েতে আমাদেরকে ইনভাইট করেছে, তাই না গেলে উনি খুব মন খারাপ করবেন। কিন্তু বাবা, সামনেই আমার এক্সাম আছে, এখন কি ভার্সিটিতে না যাওয়াটা ঠিক হবে? তখন রাফির বাবা রাফিকে বলে একদিন ভার্সিটিতে না গেলে কিছুই হবে না, আর এক্সামের এখনো বেশ কিছুদিন সময় বাকি আছে, তাই এখন বিয়ে বাড়িতে গেলে কোনো প্রবলেম হবে না। রাফি তখন আর তার বাবার মুখের উপর কোনো কথাই বলতে পারলো না, চুপচাপ নিজের রুমে চলে গেল। রাতে খাওয়া দাওয়া করে বিছানায় শুয়েছিল, তখনই তার গার্লফ্রেন্ড রিয়া ফোন দেয়। হ্যালো বেবি, কি করছো? এই তো সবে খাওয়া দাওয়া করে রুমে আসলাম, ভাবছিলাম তোমাকে ফোন দেব, মোবাইলটা হাতে নিলাম, আর তখনই তুমি ফোন দিলে। যাই হোক, বাদ দাও শোনা, কাল একবার আমরা ঘুরতে যাব। কিন্তু কাল তো আমি ভার্সিটিতে যেতে পারবো না। আমার বাবা বলল একটা বিয়ে বাড়িতে ইনভাইট আছে, ওখানে যেতে হবে, ফ্যামিলি ইনভাইট। আমার চাইতে কি তোমার কাছে তোমার ফ্যামিলির ইনভাইট বেশি হয়ে গেল? প্লিজ জানেমান, কিছু মনে করো না, না গেলে বাবা ভীষণ বকা দিবে। তুমি তো জানোই আমি আমার বাবাকে খুব বেশি ভয় পাই, বাবার কথা কখনোই অমান্য করতে পারি না, তাই বাবার জন্যই যেতে হবে। আচ্ছা ঠিক আছে, যাও, আমি তোমাকে কিছুই বলবো না, আর কখনো তোমার কাছে কোনো কিছু আবদারও করব না। এই বলে রিয়া ফোনটা কেটে দিল, আর তারপর রাফি অনেকবার রিয়ার সঙ্গে কথা বলার চেষ্টা করে আর ফোন দেয়, কিন্তু রিয়া একবারও ফোনটা রিসিভ করে না। অবশেষে ফোন সুইচ অফ করে ঘুমিয়ে পড়ে। তাই রাফিও বাধ্য হয়ে ঘুমিয়ে পড়ে। আর পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই ফ্যামিলির সবাই মিলে তৈরি হয়ে নিল বিয়ে বাড়িতে যাওয়ার জন্য। রাফি আর তার ছোট বোন একটু আগে ভাগেই তৈরি হয়ে নিয়েছে। তারপর তার বাবা মা তৈরি হয়ে গাড়িতে উঠলো, আর ড্রাইভার গাড়ি চালালো। বিয়ে বাড়িতে এসে পৌঁছাতে দুপুর 2টার মতো বেজে গেল। খাবার দাবারের পর্ব শেষ হয়ে গেছে, কিন্তু বরযাত্রী এখনো আসেনি। তাই সবাই বরযাত্রী আসার জন্য অপেক্ষা করছে। দেখতে দেখতে বিকেল 5টা বেজে গেল, কিন্তু বরযাত্রী আসলো না। কনের পক্ষ থেকে বরের বাড়িতে বেশ কয়েকবার ফোন করা হয়েছে, কিন্তু তারা ফোন রিসিভ করছে না। তাই সবাই খুবই উদ্বিগ্ন, কি হয়েছে বা কি হবে, কেউ কিছুই বুঝতে পারছে না। এদিকে রাফি আর তার ছোট বোন খাওয়া দাওয়া শেষ করে বিয়ে বাড়ির এক কোণে বসে বসে মোবাইল টিপাটিপি করছিল, কারণ এখানে তাদের পরিচিত কেউ নেই, তাদের সঙ্গে বসে গল্প করবে। তাই তারা দুই ভাই বোন মিলেই বসে বসে আড্ডা দিতে থাকে আর অপেক্ষা করতে থাকে কখন বরযাত্রী আসবে আর বিয়ে শেষ হবে। কিন্তু তাদের এই অপেক্ষার পালা শেষ হলো না। দেখতে দেখতে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল, কিন্তু বরযাত্রী আর আসলোই না। এদিকে কনের বাবা বারবার বরযাত্রীকে ফোন দিয়েই চলেছে। সন্ধে আনুমানিক 7টা বাজে। তখন বরের বাবা ফোনটা রিসিভ করলো। তখনই কনের বাবা বরের বাবাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ব্যাপার বিআই সাহেব, আপনারা এখনও আসলেন না? সেই দুপুর থেকে আমার বাড়িতে মেহমানরা অপেক্ষা করছে বরযাত্রীর জন্য, আর এখন সন্ধ্যা 7টা বেজে গেছে। কি হয়েছে বলেন তো শুনি। আসলে আপনাকে যে কি করে বলবো সেটা ভেবেই পাচ্ছি না। আমার ছেলেটা এই বিয়ে করতে রাজি নয়, সেটা আমি বুঝতেই পারিনি। আসলে মূল কথা হলো আমার ছেলে বাড়ি থেকে পালিয়ে গেছে। মানে এসব আপনি কি বলছেন? আমি তো বুঝতেই পারছি না। আপনার ছেলে কেন বাড়িতে পালিয়ে গেল? কি হয়েছে আমাকে খুলে বলুন তো শুনি। আসলে আমার ছেলে ছোটবেলা থেকে পুলিশকে অনেক ভয় পায়, আর সে যখন জানতে পারলো আপনার মেয়ে পুলিশে চাকরি করে, তখন বিয়ের সমস্ত বন্দোবস্ত হয়ে গেছে। তাই আমরা সবাই তাকে বোঝানোর চেষ্টা করি। প্রথমে সে আমাদের কোনো কিছু না বলেও আজ দুপুরে যখন বরযাত্রী নিয়ে আপনার বাড়িতে রওনা হব ভাবছি, তখনই জানতে পারলাম আমার ছেলে বাড়ি থেকে পালিয়ে গেছে। হায় আল্লাহ, এসব আপনি কি বলছেন? এখন আমার মেয়েটার কি হবে? দেখুন, এই মুহূর্তে আপনার কাছে ক্ষমা চাওয়া ছাড়া আমার কিছুই করার নেই। আসলে আমাদের আগেই এইসব ব্যাপার নিয়ে আলোচনা করে আপনাকে
জানানো উচিত ছিল, কিন্তু আমরা সেটা করতে পারিনি। প্লিজ আপনি আমাদের ক্ষমা করে দেন। এই বলে ছেলের বাবা ফোনটা কেটে দিল। আর তখনই প্রিয়াঙ্কার বাবা সেখানে ধূপ করে বসে পড়লেন আর কান্না করতে লাগলেন। তখনই ব্যাপারটা খেয়াল করে রাফির বাবা, আর তখন রাফির বাবা প্রিয়াঙ্কার বাবার দিকে এগিয়ে যান। রাফির বাবা তখন প্রিয়াঙ্কার বাবাকে জিজ্ঞাসা করেন, কি ব্যাপার দোস্ত, কি হয়েছে? তোকে এমন দেখাচ্ছে কেন? তুই কি কোনো বিষয় নিয়ে চিন্তিত? তখনই প্রিয়াঙ্কার বাবা কান্না করতে করতে রাফির বাবার হাত দুটো ধরে ফেলল আর অনুরোধের স্বরে বলতে লাগলো, দোস্ত প্লিজ তুই আমার মান ইজ্জতের রক্ষা কর। এই মুহূর্তে আমার মান ইজ্জত রক্ষা করার জন্য তুই ছাড়া এখানে আর কেউ নেই। তাই আমি তোর কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ ভাই কিছু একটা কর। আরে ভাই, কি হয়েছে সেটা তো তুই আমাকে বলবি, তা না হলে আমি বুঝবো কি করে? তখনই আবারও প্রিয়াঙ্কার বাবা রাফির বাবার হাত দুটো শক্ত করে চেপে ধরে বলতে থাকে, প্লিজ ভাই, আমি আমার মান সম্মান রক্ষার জন্য তোর কাছে অনুরোধ করে বলছি, তোর ছেলেটার সঙ্গে আমার মেয়েটার বিয়ে দিয়ে দে প্লিজ। কিন্তু দোস্ত, তোর মেয়ে তো আমার ছেলের চাইতে বয়সে বড়, তাহলে এটা কি করে হয়? আমার ছেলে সবেমাত্র তো অনার্স 3rd ইয়ারে পড়াশোনা করছে, আর তোর মেয়ে পুলিশের চাকরি করছে। লোকে কি বলবে? তখনই আবারও প্রিয়াঙ্কার বাবা রাফির বাবাকে বলতে থাকে, ভাই প্লিজ তুই আমার মান ইজ্জত রক্ষা কর। তুই যদি এখন আমাকে সাহায্য না করিস তাহলে এখন কেউ আর আমাকে সাহায্য করবে না। এখন তুই একমাত্র ভরসা, প্লিজ ভাই তুই না করিস না। রাফিরা বাবা আর প্রিয়াঙ্কার বাবা সেই ছোটবেলার বন্ধু, তাই সেই বন্ধুর আবদার রক্ষা না করে কোনো উপায় নেই। তাই রাফির বাবা প্রিয়াঙ্কার বাবাকে বলেন, আচ্ছা ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না। আমি তো ছোট্টবেলার বন্ধু, তোর অসম্মান মানে আমারও অসম্মান। আমি তোকে এভাবে অসম্মানিত হতে দিতে পারি না। তুই চুপ করে অপেক্ষা কর, আমি আমার ছেলের সঙ্গে কথা বলে এক্ষুনি আসছি। এই বলে রাফির বাবা রাফির কাছে চলে গেল। তারপর রাফিকে বলল, এই রাফি, এদিকে আয়, আমি তোর সঙ্গে কথা বলতে চাই। বাবার ডাক শুনে রাফি উঠে তার বাবার কাছে আসে আর তারপর তার বাবাকে বলে, হ্যাঁ বাবা, বলো কি বলবে। দেখ, তুই আমার ছেলে হিসাবে আমার কাছে যখন যা চেয়েছিস আমি তোকে তাই দিয়েছি। কখনো কিন্তু তোর কোনো চাওয়ার অপূর্ণ আমি রাখিনি। তাই আজ আমি আমার জন্য নয়, আমার বন্ধুর জন্য তোর কাছে একটা অনুরোধ করতে চাই। বাবা, তুমি এভাবে কেন বলছো? তুমি আবার বাবা, তুমি আমাকে কোনো কথা বলবে আর আমি সেটা রাখবো না, এমনটা কখনো হতে পারে নাকি? এই কথা শুনে রাফির বাবা রাফিকে বলে প্রিয়াঙ্কাকে বিয়ে করার কথা। রাফি তখন মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায়। সে কি বলবে কিছুই বুঝতে পারছে না। বিয়ে বাড়িতে দাওয়াতে এসে তাকে বিয়ে করতে হবে এটা সে কোনোদিন কল্পনাও করেনি। সে তখন চুপচাপ দাঁড়িয়ে থাকে, কোনো কথাই বলে না। তখনই তার বাবা বলতে থাকে, প্লিজ বাবা, আমি তোর কাছে হাত দুটো জোড় করে রিকোয়েস্ট করছি, তুই না করিস না। এটা আমার বন্ধুত্বের মান ইজ্জতের ব্যাপার। যদি তার মেয়েটার বিয়ে না হয় তাহলে মান সম্মান সব শেষ হয়ে যাবে। তাই আমি তোর কাছে রিকোয়েস্ট করে বলছি, তুই এই বিয়েতে রাজি হয়ে যা বাবা। বাবা, তোমার মাথা ঠিক আছে তো? এসব তুমি কি বলছো? এই মেয়েটাকে আমি কেন বিয়ে করব? এটা আমার চাইতে না, এটা আমার চাইতে বয়সে কতটা সিনিয়র সেটা তুমি জানো। দেখ, আমি সব কিছু খুব ভালো করেই জানি, কিন্তু এই মুহূর্তে আমার বন্ধুর মান ইজ্জত রক্ষা করার জন্য আমার হাতে আর কোনো উপায় খোলা নেই। তাই আমি তোকে রিকোয়েস্ট করে বলছি, প্লিজ বাবা, তুই না করিস না। তখনই প্রিয়াঙ্কার বাবাও সেখানে চলে আসে আর তারপর তারা দুজনে মিলে রাফিকে বুঝাতে শুরু করে। আর দুজনেই রাফিকে রিকোয়েস্ট করতে থাকে যেন রাফি প্রিয়াঙ্কাকে বিয়ে করতে রাজি হয়ে যায়। প্লিজ বাবা, আমি তোমার বাবার বয়সী একজন মানুষ হয়েও তোমার দুটো হাতে যাবে বলছি, প্লিজ তুমি আমার মান ইজ্জত রক্ষা করো, তা না হলে আমাকে কতটা নিচু হতে হবে সেটা তুমি ভাবতেই পারছো। বাড়ি ভর্তি মেহমান, আর এখন যদি তারা জানতে পারে আমার মেয়ের বিয়েটা হবে না তখন কি হবে তুমি বুঝতে পারছো? হ্যাঁ বাবা, তুই না করিস না। আমরা দুজন মিলে তো রিকোয়েস্ট করে বলছি, তুই বিয়েতে রাজি হয়ে যা। দেখ, বিয়ে তো আজ না হোক কাল তো তোকে করতেই হবে। আর তাছাড়া প্রিয়াঙ্কা যথেষ্ট ভালো একটা মেয়ে এবং পুলিশের চাকরি করছে, তাই তাকে বিয়ে করলে তোর কোনো সমস্যা হওয়ার কোথায় নেই। এভাবে প্রায় 10 মিনিট ধরে দুজনে রিকোয়েস্ট করতে থাকে আর তারপর রাফি এক পর্যায়ে তাদেরকে হ্যাঁ বলে দেয়। আর তারপর প্রিয়াঙ্কার সঙ্গে রাফির বিয়েটা হয়ে গেল। বিয়ের কাজকর্ম সব শেষ হলে প্রিয়াঙ্কাকে নিয়ে রাফিদের বাড়িতে চলে আসা হয়। আর তারপর যা হলো তা তো আপনারা দেখতেই পেলেন। এদিকে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই রাফি ভার্সিটিতে যাওয়ার জন্য তৈরি হয়। তখনই তার আম্মু তাকে বলতে থাকে, কিরে বাবা, কাল তোর বিয়ে হলো, আজকের দিনটা তো অন্তত বাড়িতে থাক।
তা না হলে বৌমা মনে মনে কি ভাববে? তোমাদের বৌমাকে নিয়ে তোমরাই থাকো, আমি থাকতে পারবো না। আমার সামনে একদম আছে, এখন আমাকে পড়াশোনা করতে হবে। আর হ্যাঁ, ওই মেয়েটাকে বলে দিও আমার পিছনে যেন ঘুরঘুর না করে। আমি তাকে কোনো দিন মেনে নিতে পারবো না। শুধু বাবার কথায় তাকে বিয়ে করেছি। এই কথা শুনে রাফির আম্মু বলতে থাকে, বাবা প্লিজ তুই এভাবে বলিস না। তোর বাবা যদি এসব কথা শুনতে পারে তাহলে খুব কষ্ট পাবে। হ্যাঁ, এটা ঠিক আছে যে সে তার বন্ধুর মান ইজ্জত রক্ষার জন্য তোর সঙ্গে তার বন্ধুর মেয়েকে বিয়ে দিয়েছে, কিন্তু তাই বলে তুই যদি এখন মেয়েটাকে অবহেলা করিস তাহলে তোর বাবা খুব রেগে যাবে। এই কথা শুনে রাফি তার আম্মুকে বলে, রেগে গেলে যাক, তাতে আমার কি? আমি তো নিষেধ করেছিলাম এই মেয়েটাকে আমি বিয়ে করতে পারবো না। তোমরা কি একবারও আমার বিষয়টা ভেবে দেখেছো? এখন আমি বন্ধুদের সামনে মুখ নিয়ে দাঁড়াবো কি করে? সবাই তো আমাকে নিয়ে হাসাহাসি করবে। এই বলে রাফি তার আম্মুর কোনো কথা না শুনেই বাসা থেকে বের হয়ে চলে গেল। এদিকে সকাল 9টার দিকে ঘুম থেকে ওঠেন রাফির বাবা। আর ঘুম থেকে উঠেই তিনি রাফি এবং প্রিয়াঙ্কাকে নিচের রুমে ডাকতে থাকেন। তখন প্রিয়াঙ্কা ঘুম থেকে উঠে রাফির বাবার সঙ্গে কথা বলতে আসে। প্রিয়াঙ্কাকে একা আসতে দেখে রাফির বাবা প্রিয়াঙ্কাকে বলেন, কি ব্যাপার বৌমা, তুমি একা আসলে কেন? রাফি কোথায়? ওকে কেন দেখতে পাচ্ছি না? বাবা, আসলে আমি এইমাত্র আপনার ডাক শুনে ঘুম থেকে উঠলাম, কিন্তু ঘুম থেকে উঠেই রাফিকে কোথাও দেখতে পাইনি। তাই সে কোথায় গেছে এই ব্যাপারে আমি কিছুই বলতে পারবো না। এই কথা শুনে রাফির বাবা রাফির আম্মুকে ডেকে জিজ্ঞাসা করেন রাফির ব্যাপারে। তখন রাফির আম্মু রাফির আব্বুকে রাফির ব্যাপারে বলেন। আর তখনই রাফির বাবা প্রিয়াঙ্কাকে বলে, দেখো বৌমা, তোমাকে আমি সরাসরি কিছু কথা বলতে চাই। তুমি তো বুঝতেই পারছো তোমাকে বিয়ে করে আমার ছেলে সন্তুষ্ট নয়। হ্যাঁ বাবা, আমি খুব ভালো করেই বুঝতে পেরেছি আপনি আমাকে কি বলতে চাইছেন। দেখুন, আপনি কোনো চিন্তা করবেন না। আপনার ছেলেকে আমার কন্ট্রোলে নিয়ে আসাটা আমার দায়িত্ব। আপনি শুধু আমার জন্য দোয়া করবেন এবং আমার উপর ভরসা রাখবেন। বিয়েটা যখন হয়ে গেছে তখন আমি কোনোভাবেই আপনার ছেলেকে আমার থেকে দূরে সরে যেতে দেব না। রাফির বাবা তখন প্রিয়াঙ্কার কথা শুনে খুবই খুশি হন এবং প্রিয়াঙ্কাকে তিনি বলেন, হ্যাঁ বৌমা, আমার দোয়া সবসময় তোমার মাথার উপরে থাকবে। তুমি আমার বন্ধুর মেয়ে। আমি তোমার বাবাকে কথা দিয়েছি তোমাকে ভালো রাখবো। তাই আমাকে যেন কখনো তোমার বাবার সামনে অপমানিত না হতে হয়। প্রিয়াঙ্কা তখন তার শ্বশুর মশাইকে বলে তার শ্বশুর মশাই যেন কোনো চিন্তা না করে। রাফিকে তার আয়ত্তে নিয়ে আসা তার দায়িত্ব। সে যেভাবেই হোক রাফিকে তার নিজের হাতে নিয়ে আসবেই। এই বলে সে নিজের রুমে চলে আসে। তারপর রাফির আম্মুর কাছ থেকে রাফির মোবাইল নাম্বারটা নিয়ে রাফির নাম্বারে ফোন দিল। অপরদিকে রাফি তখন তার বন্ধুদের নিয়ে ভার্সিটি ক্যাম্পাসে বসে আড্ডা দিচ্ছিল। আর তার বন্ধুরা তার সঙ্গে ফাজলামো করছিল। দোস্ত, এসব আমরা কি শুনছি? তুই নাকি তাহলে বিয়ে বাড়িতে দাওয়াত খেতে গিয়ে নিজেই বিয়ে করে নিয়েছিস? দেখ ভাই, এমনিতেই মন মেজাজ ঠিক নেই, এর মধ্যে তোরা আর মজা নিস না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। আরে ভাই, তুই আমাদের কেন মেজাজ দেখাচ্ছিস সেটাই তো বুঝতে পারছি না। দেখ ভাই, তুই আমাদের বন্ধু, তুই বিয়ে করেছিস, আমাদেরকে দাওয়াত দিলি না। দেখ, তাদেরকে আগেও বলেছি আর এখনও বলছি, একদম মজা করবি না। এমনিতেই আমার মেজাজ খুব খারাপ আছে। তার বন্ধুরা তখন আর কিছু বলল না, প্রসঙ্গটা বদলে দিল। আর তারা গল্প করতে লাগলো, কারণ তারাও খুব ভালোভাবেই বুঝতে পেরেছে রাফি নিজের ইচ্ছা নিজের চাইতে বয়সে বড় একটা মেয়েকে বিয়ে করেনি। তার সঙ্গে নিশ্চয়ই অন্য কিছু হয়েছে। তাই তারা অন্য কিছু নিয়ে গল্প করতে লাগলো। এদিকে ঠিক ততক্ষণে রাফির গার্লফ্রেন্ড রিয়া এসে সেখানে উপস্থিত হয়। আর রাফির বন্ধুদের সামনেই রাফির শার্টের কলার ধরে টেনে দাঁড় করে আর বলতে থাকে, প্লিজ রিয়া, তুমি একটু শান্ত হও আর আমাকে কথা বলতে দাও। এই বলে রিয়া অনেক বেশি রেগে গেল। আর এদিকে রাফি রিয়াকে শান্ত করার চেষ্টা করতে লাগলো, কিন্তু রিয়া কোনোভাবেই শান্ত হচ্ছিল না। তখনই রাফি রিয়াকে ধমক দিয়ে বলে ওঠে, তোমাকে বলছি না একটু শান্ত হবার জন্য, আমি কি বলতে চাই সেটা শোনার জন্য, কিন্তু তারপরও তুমি আমার কোনো কথা না শুনে নিজের মতোই বক বক করে চলেছো কেন? তখন রিয়া কান্না করে দেয় আর সবার সামনে রাফিকে জড়িয়ে ধরে বলতে থাকে, রাফি তখন রিয়াকে কোনো রকমে নিজের থেকে ছাড়িয়ে নেয় আর তারপর রিয়াকে একটু শান্ত করানোর চেষ্টা করে। রিয়াকে এক পাশে বসিয়ে দিয়ে রাফি বলে, দেখো, মেয়েটা যা বলছে সব সত্যি, কিন্তু একটা কথা তোমায় আমি বলছি, আমি তোমাকে ভালোবাসি। তুমি ছাড়া কোনো দিনও
অন্য কোনো মেয়েকে ভালোবাসবো না। চিন্তা করো না, আমি ওই মেয়েকে কিছুদিনের মধ্যেই ডিভোর্স দিয়ে দিব, আর তারপর তোমাকে বিয়ে করব। তখনই রিয়া হাইপার হয়ে গিয়ে বলতে থাকে। রিয়ার এই কথা শুনে রাফি রিয়াকে বলে, এভাবে হুট করে কোনো কিছু করা যায় না। সব কিছু করার জন্য একটা নির্দিষ্ট সময় প্রয়োজন। মেয়েটার সঙ্গে গতকালকেই বিয়ে হয়েছে, আর ডিভোর্স দেওয়ার জন্য বাংলাদেশ আইন অনুযায়ী মিনিমাম 6 মাস পর সিদ্ধান্ত নেওয়া উচিত। এই কথা শুনে রিয়া প্রচন্ড পরিমাণে রেগে গেল আর রাফিকে বলতে লাগলো, দেখো, শেষ 6 মাস পুরোপুরি আমার বাড়িতে থাকবে কিনা সেটা আমি বলতে পারছি না, তবে তাকে এই বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য যত কিছু করতে হয় সব আমি করব, কারণ আমি তোমাকে ভালোবাসি। রিয়া তখন এই কথা শুনে কিছুটা শান্ত হয় আর তারপর সবাই মিলে ক্লাসে চলে গেল। এদিকে প্রিয়াঙ্কা রাফিকে ফোন করছিল, কিন্তু রাফির ফোন সাইলেন্ট করা ছিল, তাই রাফি ফোন রিসিভ করতে পারেনি। প্রিয়াঙ্কা প্রায় 10-12টা কল দেয় রাফিকে। রাফি যখন ফোন রিসিভ করছিল না, তখন প্রিয়াঙ্কা আর এক মুহূর্তও দেরি না করে বাসা থেকে বের হয়ে পড়লো রাফির ভার্সিটির উদ্দেশ্যে। প্রিয়াঙ্কা রাফির ভার্সিটি চিনত, তাই সেখানে এসে পৌঁছাতে বেশি সময় লাগলো না। রাফির তখন প্রথম পিরিয়ডে ক্লাস চলছিল। প্রিয়াঙ্কা ভার্সিটিতে প্রবেশ করে সোজা রাফির ক্লাসরুমে চলে আসে। রাফির ক্লাস টিচারও প্রিয়াঙ্কার পরিচিত ছিল। প্রিয়াঙ্কা জেনে ক্লাসরুমের সামনে এসে দাঁড়ালো, তখনই ক্লাস টিচার প্রিয়াঙ্কাকে দেখে বলতে লাগলো, আরে ইন্সপেক্টর, প্রিয়াঙ্কা এখানে কোনো প্রবলেম হয়েছে নাকি? না, আসলে সেরকম কোনো ব্যাপার নয়। আমি একটু রাফির সঙ্গে কথা বলতে চাই, ওকে একটু ছেড়ে দিন তো। ও আচ্ছা, ঠিক আছে, আপনি ওয়েটিং রুমে গিয়ে বসুন, আমি রাফিকে পাঠিয়ে দিচ্ছি। এই বলে ক্লাস টিচার প্রিয়াঙ্কাকে সেখান থেকে পাঠিয়ে দিল আর তারপর রাফির দিকে তাকিয়ে রাফিকে বলতে লাগলো, রাফি, তুমি কি কোনো কিছু করেছো নাকি? ইন্সপেক্টর প্রিয়াঙ্কা তোমাকে কেন খুঁজতে এসেছে? স্যার, আমার জানা মতে আমি তো কিছু করিনি। আপনি ইন্সপেক্টর প্রিয়াঙ্কার কাছে জিজ্ঞাসা করে নিন। এই ব্যাপারে তাহলে মনে হয় সব পেলে বেশি ভালো হবে। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি তাহলে ইন্সপেক্টর প্রিয়াঙ্কার কাছেই তোমার ব্যাপারে জিজ্ঞাসা করে নেব। যাই হোক, তুমি এখন ইন্সপেক্টর প্রিয়াঙ্কার সঙ্গে দেখা করে আসো, দেখো উনি কি বলতে চান। রাফি তখন আচ্ছা ঠিক আছে এই কথা বলে ক্লাসরুম থেকে বের হয়ে চলে আসলো। এদিকে প্রিয়াঙ্কা ওয়েটিং রুমে বসে অপেক্ষা করছিল। রাফি ওয়েটিং রুমে আসা মাত্রই প্রিয়াঙ্কা উঠে দাঁড়িয়ে রাফির কাছে চলে যায় আর তারপর রাফির সামনে দাঁড়িয়ে বলতে থাকে, কি ব্যাপার, কি সমস্যা তোমার? সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা না করে ভার্সিটিতে চলে এসেছো কেন? তাছাড়া তুমি আমাকে বলে আসলে না কেন? দেখুন, আপনি আমার কোনো ব্যাপারে নাক গলাবেন না। আমি চাই না আপনি আমার ব্যক্তিগত ব্যাপারে নাক গলান। এমনিতেই আপনাকে আমার পছন্দ নয়, তারপর যদি আপনি আবার আমার সঙ্গে এসব কিছু করেন তাহলে তো আমার মেজাজ খারাপ হবেই। তোমার মেজাজ খারাপ হলে তো আমার কিছু করার নেই, কিন্তু আমি তোমার বিয়ে করা বউ, তোমার ব্যাপারে আমাকে নাক গলাতেই হবে। আপনি বিয়ে করে আমায় উদ্ধার করেছেন, তাই আমি আপনাকে রিকোয়েস্ট করে বলছি আপনি এখান থেকে চলে যান। আমি চাই না আপনার জন্য ভার্সিটিতে কোনো ঝামেলা হোক। এই কথা শুনে প্রিয়াঙ্কা রাফিকে বলতে থাকে, ঝামেলা তো তখন হবে যখন কিনা রাফি প্রিয়াঙ্কার কথা না শুনবে। এই বলে প্রিয়াঙ্কা রাফিকে বলে তার সঙ্গে বাইরে যাওয়ার জন্য। তারা দুজনে একসঙ্গে ব্রেকফাস্ট করবে, কিন্তু রাফি কোনোভাবে প্রিয়াঙ্কার সঙ্গে যেতে রাজি হচ্ছিল না। তাই অবশেষে বাধ্য হয়ে প্রিয়াঙ্কা হাত ধরে টানতে টানতে ভার্সিটির বাইরে নিয়ে আসলো আর তারপর গাড়িতে উঠিয়ে সোজা একটা 5 স্টার রেস্টুরেন্টে চলে আসে। দুজনে সামনাসামনি বসে আছে, কেউ কোনো কথাই বলছে না। তখনই হঠাৎ প্রিয়াঙ্কা নীরবতা ভেঙে রাফিকে বলে, দেখো, এখানে বসে বসে সময় নষ্ট করলে আমার কোনো প্রবলেম হবে না, কারণ আমি বিয়ের জন্য অফিস থেকে ছুটি নিয়েছি। কিন্তু তুমি যদি এখানে বসে বসে সময় নষ্ট করো তাহলে কিন্তু তোমার ক্লাসের টাইম মিস হয়ে যাবে। আপনি আমাকে এখানে কেন নিয়ে এসেছেন সেটা বলবেন দয়া করে। আমি কি আপনার সাথে এখানে আদৌ আসতে চেয়েছিলাম? কেন আমার সময়টা নষ্ট করছেন? তখন প্রিয়াঙ্কা বলতে থাকে সে রাফিকে এখানে নিয়ে এসেছে নাস্তা করার জন্য, চুপচাপ বসে থাকার জন্য নয়। এই বলে সে ওয়েটারকে ডেকে নিল এবং তাদের দুজনের জন্য খাবার অর্ডার করলো। তারপর খাবার খেতে শুরু করলো। এদিকে রাফি কোনো কথা না বলে চুপচাপ বসে আছে, খাবারও খাচ্ছে না। তখনই প্রিয়াঙ্কা আবারও রাফিকে বলতে থাকে, কি হলো, তুমি এভাবে বসে আছো কেন? খাবার খাচ্ছ না কেন? আমার খাবার খেতে ইচ্ছে করছে না, তাই আমি খাচ্ছি না। এই কৈফিয়ত কি
আপনাকে দিতে হবে নাকি? প্রিয়াঙ্কা তখন রেস্টুরেন্টে আর কোনো ঝামেলা করতে চাইল না, তাই সে নিজের হাতেই রাফিকে খাবার খাইয়ে দিতে লাগলো। রাফি প্রথমে প্রিয়াঙ্কার হাতে কোনোভাবেই খাবার খেতে চায়নি, তাই সে বারবার প্রিয়াঙ্কার কাছ থেকে নিজের মুখ সরিয়ে নিচ্ছিল। কিন্তু অবশেষে রাফিকে প্রিয়াঙ্কার হাতে খাবার খেতেই হলো, কারণ রেস্টুরেন্টে ভর্তি লোকজন, তারা দুজন এরকম কিছু করছে এটা মানুষ দেখলে তো তাদেরকে নিয়ে ভুল ভাববে। তাই অবশেষে বাধ্য হয়ে রাফি খাবারটা খেয়ে নেয়। আর এদিকে প্রিয়াঙ্কা রাফিকে নিয়ে আবারও ভার্সিটিতে চলে আসে। ক্লাসরুমে পৌঁছে দিয়ে বলে, ভার্সিটি ছুটি হওয়ার আগেই আমি চলে আসব, আর তারপর তোমাকে নিয়ে বিকেলে একটু ঘুরতে বের হব। কথাটা মাথায় থাকে যেন। আর হ্যাঁ, আমি আসবো এটা জেনে কিন্তু ছুটির আগেই ভার্সিটি থেকে বের হয়ে কোথাও চলে যাবে না। এই বলে প্রিয়াঙ্কা সেখান থেকে চলে গেল। আর রাফি ক্লাসরুমের ভিতরে এসে বসলো। ক্লাস শেষ হওয়া মাত্রই টিচার ক্লাসরুম থেকে বের হয়ে গেল। আর তখনই রিয়া সেখানে চলে আসে। রাফি শার্টের কলার ধরে টেনে দাঁড় করায় আর বলতে থাকে। রাফি তখন কোনো রকমে রিয়ার হাত থেকে নিজের শার্টের কলারটা ছাড়ায় আর তারপর বলতে থাকে, ইন্সপেক্টর প্রিয়াঙ্কাই হলো সেই মেয়েটা যার সঙ্গে আমার কাল বিয়ে হয়েছে। তখন রাফি রিয়াকে বলতে থাকে রিয়া যেন কোনো চিন্তা না করে। রিয়াকে কোনো কিছুই করতে হবে না, যা করার রাফি নিজে নিজেই করবে এবং কিছুদিনের মধ্যেই প্রিয়াঙ্কাকে সে এই বাড়ি থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করবে। এই কথা বলে সে রিয়াকে শান্ত করায় আর তারপর বাদবাকি ক্লাস করতে থাকে। এদিকে দেখতে দেখতে ভার্সিটি ছুটির সময় হয়ে আসলো। প্রিয়াঙ্কা ভার্সিটির সময় হওয়ার আগে ভার্সিটিতে চলে আসলো। ভার্সিটির গেটের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিল কখন ভার্সিটি ছুটি হবে আর কখন রাফি ভার্সিটি থেকে বের হবে। ভার্সিটি ছুটি হওয়া মাত্রই রাফি তার বন্ধু বান্ধব আর রিয়াকে নিয়ে ভার্সিটি থেকে বের হচ্ছিল। তখন রাফিকে জড়িয়ে ধরে হাঁটছিল। তখনই এটা প্রিয়াঙ্কা দেখে ফেলে। আর রাফি আর রিয়া যেই না ভার্সিটির গেট দিয়ে বাইরে বের হতে যাবে তখনই প্রিয়াঙ্কা তাদের দুজনের সামনে এসে দাঁড়ায়। আর তখনই প্রিয়াঙ্কা রিয়ার গালে ঠাস ঠাস করে দুটো চড় বসিয়ে দিয়ে বলতে থাকে, এই মেয়ে, তোর এত বড় সাহস, তুই আমার জামাইকে জড়িয়ে ধরে হাঁটছিস? রিয়া থাপ্পড়ের তাল সামলাতে না পেরে পড়ে গেল। পুলিশ বলে কথা, তার শরীরে শক্তি থাকলে এটাই তো স্বাভাবিক। তাই রিয়া ছিটকে পড়ে গেল। তখনই রাফি প্রিয়াঙ্কার সামনে এসে দাঁড়ায় আর প্রিয়াঙ্কাকে ধমক দিয়ে বলতে থাকে, এটা আপনি কি করবেন? আপনি রিয়ার গায়ে হাত তুললেন কেন? তখন প্রিয়াঙ্কা বলতে থাকে, রাফি তার বিয়ে করা জামাই, তার সামনে তার জামাইকে অন্য একটা মেয়ে জড়িয়ে ধরবে এটা কি সে বসে বসে দেখবে নাকি? তাই তো সে রিয়াকে থাপ্পড় মেরেছে। এটা তো শুধু থাপ্পড় ছিল। এরপর যদি আর কোনোদিন ভার্সিটির কোনো মেয়েকে সে রাফির আশেপাশে দেখতে পায় তখন ওই মেয়েকে মেরে হাড্ডি ভেঙে দেবে। এই কথা শুনে রিয়া রাফিকে বলতে থাকে, রিয়া প্লিজ তুমি শান্ত হও। এই মেয়েটার অবস্থা আমি অবশ্যই করব। আগে বাসায় যাই। এই বলে রাফি সেখান থেকে চলে আসে। এদিকে প্রিয়াঙ্কা রাফিকে নিয়ে সোজা বাসায় আসে। রুমে এসে প্রিয়াঙ্কা দরজাটা বন্ধ করে দেয় আর তারপর রাফিকে এসে বলে, তোমার ওই গার্লফ্রেন্ডকে তুমি আজীবনের মতো ভুলে যাও। আমি যতদিন তোমার সঙ্গে আছি ওই গার্লফ্রেন্ড তোমার ধারে কাছেও আসতে পারবে না। তাহলে একটা কথা আপনি কান খুলে শুনে রাখেন, আমার জীবনে আপনি থাকবেন না, কারণ রিয়াকে আমি মনে প্রাণে ভালোবাসি। রিয়াকে ছাড়া আমি অন্য কাউকে আমার ভালোবাসার জায়গা দিতে পারবো না। আমি তো তোমার বিয়ে করা বউ, আমি কখনোই তোমার জীবন থেকে যাব না। তোমার জীবন থেকে যদি কেউ চলে যায় তাহলে তোমার এই গার্লফ্রেন্ড যাবে। এই বলে প্রিয়াঙ্কার রুম থেকে বের হয়ে চলে আসে। আর এদিকে রাফি বারান্দায় দাঁড়িয়ে সিগারেট খেতে থাকে। তখনই প্রিয়াঙ্কা দুজনের জন্য 2 কাপ কফি বানিয়ে ব্যালকনিতে নিয়ে আসে। প্রিয়াঙ্কা যেই না দেখতে পেলেও রাফি সিগারেট খাচ্ছে তখনই রাফির হাত থেকে সিগারেটটা নিয়ে ছুঁড়ে ফেলে দিল আর তারপর বলতে লাগলো, তুমি আর কখনোই সিগারেট খাবে না। আমি কি খাবো না খাবো সেটাও কি আপনি ঠিক করবেন নাকি? হ্যাঁ, সেটা তো অবশ্যই, কারণ আমি তোমার বিয়ে করা বউ। তোমার সব কিছু তো আমাকে ঠিক করতে হবে, তা না হলে কে ঠিক করবে? রাফি তখন প্রচণ্ড পরিমাণে রেগে যায় আর প্রিয়াঙ্কাকে বলতে থাকে, দেখুন, আপনাকে আমি আগেও বলেছি আর এখনও বলছি, আপনাকে আমার পছন্দ নয়। আমি কোনোভাবেই আপনার সঙ্গে থাকতে পারবো না। আপনি যত তাড়াতাড়ি পারেন আমার জীবন থেকে চলে যান, আর আমি নিজেই আপনাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। তুমি হয়তো ভুলে যাচ্ছ তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো। আমি ইন্সপেক্টর প্রিয়াঙ্কা। আমার সামনে দাঁড়িয়ে কারোরই সাহস হয় না গলা উঁচু করে কথা বলার। আর তুমি আমার স্বামী, তাই তোমাকে এখনো সহ্য করছি। দেখুন, আপনার ক্ষমতার বড়াই আপনি যেখানে খুশি সেখানে দেখাতে পারেন, কিন্তু আমার সামনে দেখাবেন না।
কারণ আমাকে এসব ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। আমি ভয় পাই না। তখন প্রিয়াঙ্কা বলে, যে যেটাতে ভয় পায় না বলে সে সেটাতে কিন্তু আরো বেশি ভয় পায়। এই বলে প্রিয়াঙ্কা কফির মগটা রাফির দিকে এগিয়ে দিল। আর রাফি তখন প্রিয়াঙ্কার হাত থেকে কফির মগটা নিয়ে ফ্লোরে ছুঁড়ে ফেলে দিল আর তখনই বলতে লাগলো, আমাকে এত আগলা দরদ দেখাতে হবে না। আমি আপনার কোনো আগলা দরদ দেখতে চাই না। আমি আপনাকে কত করে বলছি আপনি আমার জীবন থেকে সারা জীবনের মতো চলে যান। আমি আপনাদেরকে মুক্তি পেতে চাই। তুমি মুক্তি পেতে চাইবে আর আমি তোমাকে মুক্তি দিয়ে দেব, এটা তুমি ভাবলে কি করে? আমি কখনোই তোমাকে আমার থেকে মুক্তি দেব না। তোমার যা ইচ্ছে তুমি তাই করতে পারো। এই বলে প্রিয়াঙ্কা কফিটা না খেয়ে রুমে চলে আসলো। আর তারপর ড্রেসিং টেবিলের উপর কফির মগটা রেখে দিয়ে সে বিছানায় শুয়ে পড়ে। আর মনে মনে চিন্তা করতে থাকে কিভাবে রাফিকে নিজের আয়ত্তে নিয়ে আসা যাবে। এদিকে রাফি তখন বাসা থেকে বের হয়ে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে নদীর পাড়ে চলে গেল। এটা তার প্রতিদিনকার অভ্যাস। বিকালবেলা বন্ধুদের সঙ্গে একবার আড্ডা দিতেই হবে। সারাদিনে যত যাই কিছু হয়েছে সব কিছু বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হবে। আজকেও সেরকমটাই করেছে। বন্ধুরা সবাই মিলে নদীর পাড়ে বসে বসে সিগারেট টানছে। তখনই রাফি তার বন্ধু নীলকে উদ্দেশ্য করে বলে, দোস্ত প্লিজ তোরা আমাকে একটু সাহায্য কর, কিভাবে এই মহিলার থেকে মুক্তি পাওয়া যায়। দোস্ত, আমরাও তো মনে মনে সেটাই ভাবছি, তোকে কিভাবে এই পুলিশ ইন্সপেক্টরের হাত থেকে রক্ষা করে নিয়ে আসবো। কিন্তু কোনো কুল কিনারাই পাচ্ছি না, কারণ সে পুলিশের চাকরি করে। তার সঙ্গে পেরে ওঠা আমাদের জন্য অতটাও সহজ নয়। কিন্তু ভাই, এই মেয়েটার সঙ্গে আমি থাকতেও চাই না। আমি মুক্তি পেতে চাই। এই বলে তারা বন্ধু বান্ধব সবাই মিলে আলোচনা করতে থাকে কিভাবে প্রিয়াঙ্কাকে রাফির জীবন থেকে সরিয়ে দেওয়া যাবে। বেশ কিছুক্ষণ চিন্তা করার পর নীল বলল, এভাবে তো এই মেয়েকে তুই তোর জীবন থেকে সরাতে পারবি না। তবে একটা কথা বলি, মেয়েরা যেখানে ভালোবাসা প্রত্যাশা করে সেখানে যদি অবহেলা পাই তাহলে কিন্তু মেয়েরা খুব খারাপভাবে ভেঙে পড়ে। আর এটাই হলো একমাত্র উপায়। হ্যাঁ, তুই একদম ঠিক কথাই বলেছিস। কিন্তু এই মেয়েটা যে লেভেলের বেহায়া, এই মেয়েটাকে যত কথাই বলি না কেন, যত অপমানই করি না কেন, এই সব কিছুই ওর গায়ে লাগে না। যা করছিস তা খুব কম হয়ে যাচ্ছে ওর জন্য। ওকে আরো বেশি বেশি অবহেলা অপমান করতে হবে, তাহলেই দেখবি কাজ হয়ে গেছে। আমাকে এটাই করতে হবে। তারপরও যেভাবেই হোক এই মেয়েটাকে আমার জীবন থেকে সরিয়ে দিতেই হবে। এদিকে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসে। তারপর রাফি বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া শেষ করে বাড়িতে চলে আসে। ড্রয়িং রুমে বসে প্রিয়াঙ্কা অপেক্ষা করছিল রাফির জন্য। রাফি যেই না কলিং বেল বাজালো তখনই প্রিয়াঙ্কা দৌড়ে এসে দরজাটা খুলে দিল। রাফি প্রিয়াঙ্কাকে দেখেও না দেখার ভান করে পাশ কাটিয়ে চলে যাচ্ছিল। তখনই প্রিয়াঙ্কা রাফিকে পিছন থেকে বলতে থাকে, কি হলো? আমি দেখছি তুমি আমাকে দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছ। আমার সঙ্গে কি তোমার কথা বলতে ইচ্ছে করে না নাকি? সব কিছু জেনেও যদি আপনি না জানার ভান করেন তাহলে তো আপনাকে বলার কিছুই নেই। আপনি তো খুব ভালোভাবেই বুঝতে পারছেন আমি আপনাকে সহ্য করতে পারছি না। আপনাকে আমার একটু সহ্য হচ্ছে না। তারপরও আপনি এমনটাই যে ধরে আছেন যে আমাকে দিয়ে আপনি আপনাকে পছন্দ করিয়ে ছাড়বেন, কিন্তু বিশ্বাস করার এটা আপনি কোনোদিনও পারবেন না। আমি যদি কোনো কাজ করতে না পারি তাহলে সেটা কে করবে সেটাও আমার দেখে নেওয়ার বিষয়। কিন্তু রাফি ততক্ষণে প্রিয়াঙ্কার কোনো কথা না শুনেই রুমে চলে গেছে। প্রিয়াঙ্কা রাফির পিছন পিছন রুমে আসে। তারপর আবারও সে রাফিকে জিজ্ঞাসা করতে থাকে রাফি কোথায় গিয়েছিল। কিন্তু রাফি প্রিয়াঙ্কার কথার কোনো উত্তর দিল না। চুপচাপ পড়ার টেবিলে পড়তে বসে গেল। প্রিয়াঙ্কা তখন রাফির সঙ্গে কোনো কথা না বলে রান্নাঘরে চলে যায় শাশুড়ি মাকে রান্নার কাজে সহযোগিতা করার জন্য। রান্না শেষ হতে হতে রাত 9টার বেশি বেজে গেল। প্রিয়াঙ্কা রান্না শেষ করে রুমে এসে দেখে রাফি কারোর সঙ্গে হেসে হেসে ফোনে কথা বলছে। তখনই পিছন থেকে প্রিয়াঙ্কা রাফিকে উদ্দেশ্য করে বলে, রাতের খাবার তৈরি হয়ে গেছে, সবাই টেবিলে অপেক্ষা করছে, খাবার খাবে, আসো। রাফি তখন প্রিয়াঙ্কার কথা শুনতে পেয়েও না শোনার ভান করে নিজের মতো করে ফোনে কথা বলতেই থাকে। এদিকে প্রিয়াঙ্কা দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে কখন রাফি কথা বলা শেষ করবে আর বাইরে আসবে। কিন্তু রাফি প্রিয়াঙ্কাকে দেখে কথা বলার সময় আরও বাড়িয়ে দিল। প্রায় আধা ঘন্টা ধরে কথা বলেই চলেছে। তখনই প্রিয়াঙ্কা রাফির সামনে এসে তারি আর রাফিকে উদ্দেশ্য করে বলে, কি ব্যাপার, কি হলো? তোমাকে সে কখন থেকে বলছি সবাই খাবার টেবিলে অপেক্ষা করছে, খাবারগুলো তো সব ঠান্ডা হয়ে যাবে। তখন রাফি কান থেকে মোবাইলটা নামে আর তারপর বলে, এই কি সমস্যা আপনার? আপনি দেখতে পাচ্ছেন না আমি মোবাইলে কথা বলছি?
আপনার যখন এতই ক্ষুধা লেগেছে আপনি গিয়ে খেয়ে নিচ্ছেন না কেন? আমি কি আপনাকে বলেছি আমার জন্য অপেক্ষা করতে? দেখো, তুমি আমার স্বামী, তুমি আমাকে না বললেও আমার তোমার জন্য অপেক্ষা করতেই হবে। এখন যদি কথা বলা শেষ হয়ে থাকে তাহলে চলো আমার সঙ্গে। আপনি জানতো এখান থেকে আমার যখন ইচ্ছা করবে তখন আমি খাবার খেয়ে নেব। এই বলে রাফি আবারও মোবাইলে কথা বলতে শুরু করে। এদিকে তখন আবার প্রিয়াঙ্কা পিছন থেকে বলতে থাকে, আমি কি আমাদের খাবারটা রুমে নিয়ে চলে আসব? তখন আবারও রাফি প্রিয়াঙ্কাকে ধমক মেরে বলে, আমি কি আপনাকে একবারও বলেছি আমার জন্য খাবার এখানে নিয়ে আসছে? আপনার যা ইচ্ছা তাই করুন, আমাকে নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। প্রিয়াঙ্কা তখন কোনো কথা না বলে চুপচাপ সেখান থেকে চলে গেল। এদিকে তার শ্বশুর আর শাশুড়ি এতক্ষণ ধরে তাদের জন্য খাবার টেবিলে অপেক্ষা করছিল। প্রিয়াঙ্কা একা একা নিচে গিয়েছে, এটা দেখে প্রিয়াঙ্কার শাশুড়ি প্রিয়াঙ্কাকে বলে, কি ব্যাপার বৌমা, তুমি একা একা আসলে কেন? রাফি কোথায়? আসলে আম্মু, আপনার ছেলে পড়তে বসেছে, তাকে অনেকবার বললাম খাবার খেতে আসার জন্য, কিন্তু সে আসলোই না। এই কথা শুনে রাফির আম্মু প্রিয়াঙ্কাকে বলে তাদের দুজনের জন্য খাবারটা রুমে নিয়ে চলে যেতে। প্রিয়াঙ্কা তখন এই কথা শুনে তাদের দুজনের খাবারটা নিয়ে রুমে চলে গেল। আর এদিকে তার শ্বশুর শাশুড়ি দুজনে খাবার খেয়ে নিজেদের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। অপরদিকে প্রিয়াঙ্কা রুমে খাবার নিয়ে এসে অপেক্ষা করতে থাকে কখন রাফি কথা বলে শেষ করবে আর কখন দুজনে একসঙ্গে বসে খাবার খাবে। কিন্তু রাফির কথা বলা যেন শেষই হয় না। রাত 12টার কাছাকাছি প্রিয়াঙ্কা বিছানায় শুয়ে শুয়ে অপেক্ষা করছিল। এদিকে কখন যে চোখটা লেগে গেছে সেটা তার খেয়াল নেই। কথা বলা যখন শেষ হয় তখন রাত 2টা বাজে। রাফি কথা বলা শেষ করে দেখে প্রিয়াঙ্কা খাবারটা ড্রেসিং টেবিলের সামনে রেখে বিছানায় শুয়ে ঘুমিয়ে গেছে। তখন সে প্রিয়াঙ্কাকে না দিয়ে নিজের খাবারটা খেয়ে ঘুমিয়ে পড়ে। যখন ফজরের আজান দেয় তখন প্রিয়াঙ্কার ঘুম ভাঙে। প্রিয়াঙ্কা ঘুম থেকে উঠে দেখতে পায় রাফি ঘুমিয়ে গেছে। তখনই সে তাড়াহুড়ো করে বিছানা থেকে উঠে আর খাবারের প্লেটের উপর থেকে ঢাকনাটা সরায়। তখন থেকে অর্ধেকটা খাবার খাওয়া, তার মানে রাফি তাকে ডাক না দিয়ে খাবার খেয়ে ঘুমিয়ে গেছে। তখন সে চুপচাপ উঠে ওয়াশরুমে চলে যায় আর তারপর ফ্রেশ হয়ে এসে ফজরের নামাজ পড়ে নেয়। তারপর রুমে বসে বসে বেশ কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করে আর আল্লাহর কাছে প্রার্থনা করে যেন আল্লাহ সব কিছু ঠিক করে দেয়, রাফিকে আল্লাহ তার প্রতি একটু সহানুভূতিশীল করে দেয়। এই বলে বেশ কিছুক্ষণ কান্না করে। তারপর সব কিছু গুছিয়ে রেখে কিচেনে চলে গেল। তার শাশুড়ি মা অনেকক্ষণ আগেই কিচেনে চলে এসেছে। প্রিয়াঙ্কাকে কিচেনে দেখে তার শাশুড়ি মা বলেন, কি ব্যাপার বৌমা, তুমি এত সকাল রান্নাঘরে আসতে গেলে কেন? আমি তো সব কিছু করে নিতে পারতাম। প্রিয়াঙ্কা তখন কোনো কথা না বলে শাশুড়ির সঙ্গে কাজে হাত লাগায় আর তারপর দুজনে সবার জন্য সকালে নাস্তা বানিয়ে নেয়। নাস্তা বানানো শেষ হলে প্রিয়াঙ্কার শাশুড়ি মা প্রিয়াঙ্কাকে বলে রাফিকে ডেকে নিয়ে আসার জন্য। প্রিয়াঙ্কা তখন কোনো কথা না বলেই রুমে আসে আর দেখতে পায় রাফি তখনও ঘুমাচ্ছে। তাই প্রিয়াঙ্কা রাফির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে রাফিকে ডাক দেয়, রাফি, ঘুম থেকে ওঠো, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। কিন্তু রাফি কোনো কথাই বলে না আর ঘুমাতেই থাকে। তারপর প্রিয়াঙ্কা আবারও রাফিকে ডাক দেয়। প্রিয়াঙ্কার গলার আওয়াজ শুনে রাফি প্রিয়াঙ্কাকে ধমক দিয়ে বলতে থাকে, সমস্যা কি আপনার? সকালবেলা একটু ঘুমাতেও দিবেন না শান্তি মতন? প্রতিদিন আপনার এই সব কিছু শুরু হয়ে যায়। তুমি আমাকে মেজাজ দেখাচ্ছ কেন? সবাই নাস্তার টেবিলে অপেক্ষা করছে তোমার জন্য, তাই তোমাকে ডাকতে এলাম। যান আপনি, আমি আসছি। প্রিয়াঙ্কা তখন আর কোনো কথা না বলে চুপচাপ সেখান থেকে চলে গেল। প্রায় আধা ঘন্টা পর রাফি বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে যায় নাস্তা করতে। তখনই তার আম্মু তাকে জিজ্ঞেস করে, কি ব্যাপার রাফি, সে কখন কখন বৌমাকে তোকে ডাকতে গেল আর এতক্ষণে তোর আসার সময় হলো? আমরা সে কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি। আমি কি তোমাকে বলেছি নাকি আমার জন্য অপেক্ষা করতে? তোমাদের যখন ক্ষুধা লেগে গিয়েছিল তখন তোমরা খেয়ে নিলেই পারতে, আমার জন্য অপেক্ষা করার কি আছে? রাফির আম্মু তখন কিছুটা রেগে গিয়ে রাফিকে ধমক দিয়ে বলে, দেখো রাফি, আমরা কয়দিন ধরে লক্ষ্য করছি তুমি এখন অনেক বেশি বেয়াদব হয়ে গেছো। আগে তো তুমি এরকম ছিলে না, তুমি কেন এরকম করছো বলবে কি আমাদের? নতুন করে তো তোমাদের বলার মতো কিছুই আমি দেখতে পাচ্ছি না। তোমরা যদি আমার ভালো আচরণটাই প্রত্যাশা করবে তাহলে কখনোই আমার সঙ্গে এরকম করতে না। জোর করে আমার চাইতে 5 বছরের বড় একটা মেয়ের সঙ্গে আমার বিয়ে দিয়ে দিতে না। 2-1 বছর হলে যাও মেনে নেওয়া যেত। ভার্সিটিতে যেতে পারি না, বন্ধুরা আমাকে নিয়ে হাসাহাসি করে। তাছাড়া আরও অনেক কারণ আছে এই মেয়েটার সঙ্গে আমি থাকতে পারবো না। রাফি এরকম কথা শুনে তার বাবা অনেক বেশি রেগে গেলেন। তিনি নাস্তার টেবিলে নাস্তা না করেই উঠে দাঁড়ালেন আর তারপর রাফিকে ধমক দিয়ে বলতে লাগলেন,
তুমি অনেক বড় হয়ে গেছো নাকি? আমি তোমাকে একটা কাজ করতে বলেছিলাম, আর সেই কাজ করতে গিয়ে তোমার মান ইজ্জত চলে যাচ্ছে। শোনো, তোমাকে আমি শেষবারের মতো বলে দিচ্ছি, তুমি যদি আর কখনো প্রিয়াঙ্কার সঙ্গে কোনো খারাপ আচরণ করেছো, তাহলে কিন্তু আমার চাইতে খারাপ কেউ হবে না, মনে রেখো। আমার এই বলে নাস্তা না করেই রাফির বাবা নাস্তার টেবিল থেকে চলে গেলেন। এদিকে তখনই রাফির মা রাফিকে বলতে থাকেন, রাফি, তুমি এরকমটা না করলেও পারতে। মানুষটা সারাদিন আমাদের জন্য কত পরিশ্রম করে, আর এখন কিনা সকালবেলা নাস্তা না করে বের হয়ে যেতে হলো। তাহলে আমাকে বাড়ি থেকে বের করে দাও, তাহলে তো সব সমস্যার সমাধান হয়ে যায়। এই মেয়েটাকে নিয়ে তোমরাই পড়ে থাকো। এই বলে রাফিও নাস্তা না করে রুমে চলে গেল, আর তারপর ড্রেস চেঞ্জ করে বাইরে বের হয়ে গেল। এদিকে প্রিয়াঙ্কা আর রাফির আম্মু দুজনেই নাস্তার টেবিলে বসে আছেন। প্রিয়াঙ্কা কান্না করছে, তখনই রাফির আম্মু প্রিয়াঙ্কাকে বলেন, দেখা বাবা, তুমি কোনো চিন্তা করো না, তুমি আমাদের উপর ভরসা রাখো। আমরা জানি আমাদের ছেলেটা এরকম নয়, হয়তো সে তোমাকে এখন মেনে নিতে পারছে না, কিন্তু খুব তাড়াতাড়ি এসে তোমাকে মেনে নিবে এবং তোমার প্রতি প্রচেষ্টা চালিয়ে যাবে। কিন্তু আম্মু, আমার মনে হয় সেরকমটা কোনোদিনও হবে না, কারণ আমি আমার মতো করে সব রকম প্রচেষ্টা করেছি, কিন্তু কোনোভাবেই আপনার ছেলের ধারে কাছেও যেতে পারছি না। সে আমাকে একদম সহ্যই করতে পারছে না। তাই আমার মনে হয় আমি যতই প্রচেষ্টা করি না কেন, কোনো কিছুতেই কোনো কাজ হবে না। এই বলে প্রিয়াঙ্কা কান্না করতে করতে রুমে চলে গেল। এদিকে তার শাশুড়ি মা রুমে এসে নিজের স্বামীর সঙ্গে কথা বলতে লাগলেন। দেখো, তোমারই বোঝা উচিত ছিল, বয়সের কতটা ডিফারেন্ট তুমি দেখেছো? দেখো, ওই মুহূর্তে আমার ওটা করা ছাড়া আর অন্য কোনো উপায় ছিল না। তুমি তো জানোই প্রিয়াঙ্কার বাবার সঙ্গে আমার সেই ছোট্টবেলা থেকে বন্ধুত্ব। তার মান ইজ্জত মানে আমারও মান ইজ্জতের ব্যাপার। তাই তখন আমার অন্য কোনো উপায় ছিল না, সেটা তোমরা বোঝার চেষ্টা করো। তখন রাফির আম্মু বলতে থাকেন, আমরা না হয় বুঝলাম, কিন্তু তোমার ছেলে তো এর কোনোভাবে বুঝতেই চাইছে না। সে তো প্রিয়াঙ্কাকে একদমই মেনে নিতে চাচ্ছে না। সে তো এমন দেখাচ্ছে যেন প্রিয়াঙ্কা তার জনম জনমের শত্রু। মেয়েটার সঙ্গে সারাক্ষণ খারাপ আচরণ করে। রাফির বাবা তখন রাফির মার কথাই কোনো উত্তর দিল না। রেডি হয়ে অফিসের জন্য বের হয়ে গেল। অফিসে এসে নিজের কেবিনে বসে বসে চিন্তা করতে লাগলো, তবে কি সত্যি খুব বড় ভুল করে ফেলেছেন তিনি? কিন্তু তিনি এবার কি করতেন? ওই মুহূর্তে এটা করা ছাড়া তো অন্য কোনো উপায় ওনার হাতে ছিল না। এদিকে দেখতে দেখতে এভাবেই কেটে গেল প্রায় সপ্তাহখানেক সময়। প্রিয়াঙ্কার ছবি শেষ হয়ে গেছে। প্রিয়াঙ্কাকে এখন ডিউটিতে জয়েন করতে হবে, তাই সেদিন সন্ধ্যাবেলা শাশুড়ি মায়ের থেকে কথা বলতে গেল প্রিয়াঙ্কা। তার শাশুড়ির মতে এখন ড্রয়িং রুমে বসে বসে টিভি দেখছিলেন প্রিয়াঙ্কা। তার শাশুড়ি মায়ের পাশে গিয়ে বসলো আর তারপর বলতে লাগলো, আম্মু, আমার তো ছুটি শেষ হয়ে আসছে, এখন আমাকে ডিউটিতে জয়েন করতে হবে। হ্যাঁ, এটা তো আমরা জানি। তুমি এক কাজ করো, রাফি যখন রাতে বাসায় ফিরে আসবে তখন রাফির সঙ্গে কথা বলো, তারপর আমাকে জানিও। তারপর শাশুড়ি বৌমা মিলে সেখানে বসে টিভি দেখতে থাকেন। এদিকে রাত হয়ে আসলো। প্রিয়াঙ্কা আর তার শাশুড়ি মা মিলে রান্নাঘরে চলে যায়। রাফি ঠিক তখনই বাসায় আসে। এটা দেখে রাফির মা প্রিয়াঙ্কাকে রুমে পাঠিয়ে দেন রাফির সাথে কথা বলার জন্য। রাফি রুমে এসেই ওয়াশরুমে ঢুকে গেল। তাই আধা ঘন্টা পর ওয়াশরুম থেকে বের হয়ে আসলো। তখনই প্রিয়াঙ্কা তার সামনে গিয়ে দাঁড়ালো আর তারপর বলতে লাগলো, অন্যান্য দিন তো তুমি সন্ধ্যার মধ্যেই বাড়িতে ফিরে আসো, তাহলে আজ এত দেরি হলো কেন? আমি কেন দেরি করে বাড়িতে ফিরেছি সেই কৈফিয়ত কি আমার আপনাকে দিতে হবে নাকি? তুমি আমাকে ভুল ভাবছো। আমি তোমার কাছে কোনো কৈফিয়ত চাইনি। আমি তোমার স্ত্রী হিসেবে এইটুকু কথা জিজ্ঞেস করতেই পারি। এই দেখেন, আপনাকে জিজ্ঞাসা করতে পারেন, আর কি জিজ্ঞাসা করতে না পারেন সেটা আপনার কাছেই রাখেন। আমার কাছে এত মাতব্বরি দেখাতে আসবেন না। আপনি বুঝতে পারেন না আপনাকে আমি সহ্য করতে পারি না, তারপরও কেন গায়ে পড়ে কথা বলতে আসেন? প্রিয়াঙ্কা তখন আর কোনো কথাই বলল না, চুপচাপ বসে রইল। এদিকে রাফি ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছিল। তখনই তার মোবাইলে একটা কল আসে। রাফি মোবাইল ফোনটা বের করে দেখে রিয়া তাকে ফোন করেছে, তাই সে মোবাইলটা হাতে নিয়ে সোজা ব্যালকনিতে চলে আসলো। এদিকে সিগারেট টানতে টানতে রিয়ার সঙ্গে কথা বলতে লাগলো। প্রিয়াঙ্কা সিগারেটের গন্ধ একদমই সহ্য করতে পারে না, তাই সে রাফিকে কিছু বলতে চাইছিল, কিন্তু রাফি যদি আমার রেগে যায় তাই সে কোনো কথা না বলেই রুম থেকে বের হয়ে চলে গেল। এদিকে তার শাশুড়ি মা রান্না শেষ করে এসে দেখেন প্রিয়াঙ্কা ড্রয়িং রুমে বসে আছে। তাই তিনি প্রিয়াঙ্কার পাশে এসে বসেন আর প্রিয়াঙ্কার সঙ্গে কথা বলেছে কিনা সে ব্যাপারে জিজ্ঞাসা করেন। তখন প্রিয়াঙ্কা তার শাশুড়ি মাকে জানায়, আসলে আম্মু, আমি আপনার ছেলের সঙ্গে কথা বলতে পারিনি। রুমে গিয়ে ওয়াশরুমে ঢুকে গিয়েছিল, আর তারপরে তার একটা কল এসেছে, সে কথা বলতে বলতে চলে গেছে।
আচ্ছা ঠিক আছে, তুমি সময় করে তার সঙ্গে কথা বলে নিও আর তারপর আমাকে জানিও। এই বলে প্রিয়াঙ্কার শাশুড়ি মা সেখান থেকে নিজের রুমে চলে যান। আর এদিকে প্রিয়াঙ্কা আবারও রুমে ফিরে আসে, কিন্তু রাফি তখন ফোনে কথা বলছিল আর সিগারেট টানছিল। প্রিয়াঙ্কা তখন আর কোনো কথা না বলে চুপচাপ বিছানায় শুয়ে রইল আর অপেক্ষা করতে লাগলো রাফির জন্য। রাত 10:30 বাজে। সবাই খাবার টেবিলে চলে গেছে, কিন্তু রাফি তখনও কথা বলছে। রাফির আম্মু প্রিয়াঙ্কা আর রাফিকে অনেকবার ডাক দিয়েছে খাবার খেতে যাওয়ার জন্য, কিন্তু রাফি কোনো কথাই বলেনি। তাই প্রিয়াঙ্কা তাদের দুজনের জন্য খাবার রুমে নিয়ে এসেছে। এদিকে রাত 12টার দিকে রাফি মোবাইলে কথা বলে শেষ করে রুমে আসে। দেখতে পায় প্রিয়াঙ্কা তখনও তার জন্য খাবার নিয়ে অপেক্ষা করছে। এটা দেখে রাফি প্রিয়াঙ্কাকে বলে, কি ব্যাপার, এখানে সংসেজে বসে আছেন কেন? আমি কি বলেছি আমার জন্য খাবার নিয়ে অপেক্ষা করতে? না, তুমি বলনি, কিন্তু আম্মু সেই কখন থেকে ডাকছে আমাদের দুজনকে খাবার খেতে যাওয়ার জন্য। তুমি কোনো কথা বলছিলে না, তাই নিয়ে আসলাম। যাই হোক, বসো, একসঙ্গে খাবারটা খেয়ে নেই। আমার কোনো ইচ্ছে নেই আপনার সঙ্গে বসে খাবার খাওয়ার। আপনি খাবার খেয়ে চলে যান, আমি সময় মতো খেয়ে নেব। তখন প্রিয়াঙ্কাও এ ব্যাপারে আর কোনো কথা বলল না। রাফি বিছানার উপর বসে মোবাইল টিপছিল আর গুনগুন করে গান গাইছিল। তখনই প্রিয়াঙ্কা আবারও রাফির পাশে গিয়ে বসলো আর বলতে লাগলো, আসলে তোমার সঙ্গে একটা কথা বলার ছিল। তো এত ঢং করছেন কেন? কি বলবেন বলে ফেলেন, আর এখান থেকে কেটে পড়েন। আসলে আমার ছুটি শেষ হয়ে গেছে, কাল থেকে আমাকে ডিউটিতে জয়েন করতে হবে। এখন তুমি কি বলো? আপনার যা ইচ্ছা তাই করেন, আমার কোনো কিছু বলার নেই। আপনার মন চাইলে আপনি যাত্রাপালায় গিয়ে নাচও করতে পারেন, তাতে আমার কোনো সমস্যা নেই। তাহলে কি আমি কাল থেকে ডিউটিতে জয়েন করব? এদিকে রাফি ততক্ষণে অনেক বেশি রেগে গিয়েছে, তাই সে চিৎকার দিয়ে প্রিয়াঙ্কাকে বলে উঠল, বললাম না আপনার যা ইচ্ছে তাই করেন, তাতে আমার কোনো সমস্যা নেই। তারপর এখানে প্যানর প্যানর কেন করছেন? সরেন তো এখান থেকে, আপনার কথা কিন্তু আমার ভালো লাগে না। প্রিয়াঙ্কা তখন আর কোনো কথাই বলল না, চুপচাপ সেখান থেকে চলে গিয়ে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ল। এদিকে রাফি রাত 1টার দিকে খাবার খায় আর তারপর ঘুমিয়ে পড়ে। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে প্রিয়াঙ্কা ফজরের নামাজ পড়ে আর তারপর সবার জন্য নাস্তা বানিয়ে নিজে নাস্তা খেয়ে নেয়, কারণ তাকে সকাল 8টার মধ্যেই অফিসে পৌঁছাতে যাওয়া হবে। তাই সে তার শাশুড়ি মা শ্বশুরের কাছ থেকে বিদায় নিয়ে বাসা থেকে বের হয়ে পড়ে। রাফিকে ইতিমধ্যে বেশ কয়েকবার ডাক দিয়েছিল, কিন্তু রাফি কোনো কথাই বলেনি, তাই আর বেশি সময় অপেক্ষা করতে পারছিল না প্রিয়াঙ্কার, কারণ অলরেডি 7:50 বেজে গিয়েছিল। তাই সে বাসা থেকে বের হয়ে আসে। এদিকে সকালবেলা প্রিয়াঙ্কাকে দেখতে না পেয়ে রাফি মনে মনে অনেকটাই খুশি হয় আর নাস্তা করে ভার্সিটিতে চলে যায়। এদিকে প্রিয়াঙ্কা অফিসে আসতেই তার বস তাকে বলে, তো ইন্সপেক্টর প্রিয়াঙ্কা বেশ কয়েকদিন ছুটি কাটালেন, এবার কি মনোযোগ দিয়ে ডিউটিটা করবেন নাকি মন বাড়িতে পড়ে থাকবে? দেখুন স্যার, আমি তো মেয়ে মানুষ, আর মেয়ে মানুষের মন অধিকাংশ সময় সংসারের মধ্যেই পড়ে থাকে। হয়তো আমার ক্ষেত্রেও সেরকমটাই হবে, তবে আমি আমার সবটা দিয়ে চেষ্টা করব ডিউটিতে মনোনিবেশ করার জন্য। কারণ আমরা যারা চাকরিজীবী আছি, আমাদের কাছে চাকরিটাই সবার আগে প্রাধান্য পায়, আর তারপর বাকি সব কিছু। হ্যাঁ, একদম ঠিক কথা বলেছ। যে কয়দিন ছুটি কাটিয়েছেন, এখন আমি চাই তুমি পুরোপুরি রূপে ডিউটিতে ফিরে আসো। কারণ তুমি যে কয়দিন থানায় ছিলে না, সেই কয়দিন একটা বেহাল অবস্থা তৈরি হয়ে গেছে। কারণ তুমি তো জানোই, তোমার মতো করে কেউ কখনো নিজের কাউকে ভালোবেসে করে না। আমি আমার চাকরি জীবনে তোমার মতো একজন সৎ আর সাহসী ইন্সপেক্টর দেখিনি। আমি যদি চাকরি ছেড়ে চলেও যাই, তবু তোমার জন্য অনেক অনেক দোয়া থাকবে, যেন তুমি সবসময় নিজের কাজে সৎ এবং সাহস থাকতে পারো। হ্যাঁ স্যার, অবশ্যই আমি আমার সবটা দিয়ে চেষ্টা করব, তবে কতটুকু করতে পারবো আমি জানি না। এই বলতে বলতে প্রিয়াঙ্কা নিজের কেবিনে চলে গেল। আর এদিকে রাফি ভার্সিটিতে আসে আর তখনই দেখতে পায় রিয়াও ভার্সিটির গেট দিয়ে ভেতরে প্রবেশ করছিল। রিয়াকে দেখতে পেয়ে রাফি দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে আর বলতে থাকে, জানেমান, তোমার জন্য একটা খুশির খবর আছে। না, এখনো পুরোপুরি যায়নি, তবে নিজের ডিউটিতে জয়েন করেছে। যাই হোক, তারপর এখন বাড়িতে সময় কম দিবে, আর যেটা আমার জন্য ভালো হবে। ঠিক আছে জানেমান, তুমি কোনো চিন্তা করো না। আমি সর্বোচ্চ চেষ্টা করছি এই মহিলা যাতে নিজে নিজে এই বাড়ি থেকে চলে যায় তার জন্য। এই বলে তারা দুজনে হাসি খুশি মনে ভার্সিটির ভিতরে চলে যায়। এভাবেই চলছে তাদের দিনগুলো।
প্রতিদিন সকালবেলা রাতে ঘুম থেকে ওঠার আগেই প্রিয়াঙ্কা ডিউটিতে চলে যেত, আর ডিউটি থেকে ফিরে আসতো রাত 8টার পর। রাফি এতে অনেক খুশি ছিল, কারণ প্রিয়াঙ্কা তার সামনে খুব কম আসতো তখন। আর যতক্ষণ বাড়িতে থাকতো ততক্ষণও প্রিয়াঙ্কার মোবাইলে একটার পর একটা ফোন আসতেই থাকতো। প্রিয়াঙ্কা অফিসিয়াল কাজে ব্যস্ত থাকতো, কারণ প্রিয়াঙ্কা একজন সৎ এবং সাহসী পুলিশ ইন্সপেক্টর। তাকে তারপর সবসময় কাজের চাপে রাখতেন। যে কোনো কেস আছে সেটা প্রিয়াঙ্কার হাতে তুলে দিতেন, কারণ প্রিয়াঙ্কা যতটা দক্ষতার সাথে একটা কেস সলভ করতে পারতো সেটা অন্য ইন্সপেক্টর দিয়ে হতো না। সেদিন প্রিয়াঙ্কা নিজের কাজ শেষ করে একটু আগে ভাগেই চলে আসে। ড্রয়িং রুমে বসে টিভি দেখছিল, তখনই রাফি ভার্সিটি থেকে বাসায় ফিরে আসে। প্রিয়াঙ্কা রাফির আগেই বাসায় ফিরে এসেছে এটা রাফি জানে না, তাই সে ড্রয়িং রুমে এসে ব্যাগটা ছুঁড়ে ফেলে সোফায় বসে পড়ে। প্রিয়াঙ্কা দৌড়ে তখনই রাফির কাছে চলে আসে আর জিজ্ঞাসা করে, কি ব্যাপার রাফি, কি হয়েছে তোমার? শরীর খারাপ লাগছে নাকি? এই সময় তো প্রিয়াঙ্কার বাসে থাকার কথা নয়। তাই প্রিয়াঙ্কার গলার আওয়াজ শুনে রাফি ধরফর করে উঠে দাঁড়ায় আর বলতে থাকে, আপনি এখানে? হ্যাঁ, কেন? এখানে কি তোমার গার্লফ্রেন্ড ওই রিয়া নামের মেয়েটা থাকার কথা ছিল নাকি? দেখুন, একদম বাজে কথা বলবেন না। আপনি যান এখান থেকে, আমাকে একটু একা থাকতে দেন। প্রিয়াঙ্কা তখন রাফিকে আবারও বলতে থাকে, আমি কি তোমার জন্য এক কাপ কফি বানিয়ে আনবো? আমি কি আপনাকে বলেছি আমার কফি খেতে ইচ্ছে হয়েছে? আপনি আমার জন্য কফি বানিয়ে নিয়ে আসুন। না, সেটা বলনি, ঠিক আছে, কিন্তু আমি তোমার বউ, সেই হিসাবে আমার একটা দায়িত্ব আছে না? তুমি সবেমাত্র ভার্সিটি থেকে আসলে। যখন বলিনি তখন এত দরদ দেখাতে হবে না। চুপচাপ এখান থেকে চলে যান, আমাকে একটু একা থাকতে দেন। প্রিয়াঙ্কা তখন কোনো কথা বলল না, চুপচাপ সেখান থেকে চলে গেলেও প্রায় 5 মিনিট পর এক কাপ কফি হাতে নিয়ে রাফির সামনে এসে দাঁড়ালো আর তারপর বলতে লাগলো, এই নাও তোমার পছন্দের ব্ল্যাক কফি। আমি তো আপনাকে না করলাম, আমি কাকে খাবো না, আর আমার জন্য কফি আনতে হবে না। তারপরে কেন আপনি আগলা দরদ দেখিয়ে আমার জন্য কফি আনতে গেলেন? তুমি কেন আমার সঙ্গে এরকম করছো বলো? তোমার আর আমার বিয়েটা হয়ে গেছে, আমরা এখন স্বামী স্ত্রী, চাইলেও আলাদা হতে পারবো না। তুমি আমার সঙ্গে প্লিজ এরকমটা করো না। ও লাইক সিরিয়াসলি? দেখুন, এসব ড্রামা বন্ধ করুন। আপনি আমাকে ডিভোর্স না দিলেও আমি আপনাকে ডিভোর্স দিয়ে দিব। আমি কখনোই আপনার সঙ্গে থাকবো না। রাফির কথা শুনে প্রিয়াঙ্কা বেশ কিছুক্ষণ চুপ করে রইল, তারপর আবারও রাফিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আচ্ছা ঠিক আছে, তুমি যদি আমার সঙ্গে থাকতে না চাও তাহলে আমি তোমাকে জোর করব না, সময় হলে আমি নিজেই চলে যাব। কিন্তু এখন কফিটা আমি শুধুমাত্র তোমার জন্যই বানিয়ে এনেছি, তাই কফিটা খেয়ে নাও। এই বলে প্রিয়াঙ্কা কফির মগটা আবারও রাফির দিকে এগিয়ে দেয়। রাফি তখন প্রচণ্ড পরিমাণে রেগে গিয়ে প্রিয়াঙ্কার হাত থেকে কফিটা নিয়ে ফ্লোরে ছুঁড়ে ফেলে দেয় আর বলে, এবার তো আপনার শান্তি হয়েছে, এখন যান এখান থেকে, আমাকে রেহাই দেন প্লিজ। প্রিয়াঙ্কা তখন কান্না করতে করতে সেখান থেকে চলে গেল আর মনে মনে ভাবতে লাগলো, এই ছেলেটার মন পাওয়া এতটাও সহজ নয়, হয়তো সে কোনোদিনই পেরে উঠবে না। এই বলে সে রুমে এসে কান্না করতে থাকে। এদিকে তখনই তার শাশুড়িমা তার রুমে আসে। প্রিয়াঙ্কাকে এভাবে কান্না করতে দেখে তিনি বলেন, কি ব্যাপার বৌমা, কি হয়েছে? তুমি এই অবহেলায় কান্না করছো কেন? রাফি কি আবার তোমাকে কিছু বলেছে? না আম্মু, এমনিতেই আমার ভালো লাগছে না। দেখো, তুমি আমার কাছে লুকিয়ে রাখলো, আমি কিন্তু বুঝতে পেরেছি রাফি তোমার সঙ্গে খারাপ আচরণ করেছে। আসলে কি বলবো বৌমা, আমরা ভেবেছিলাম হয়তো ছেলেটা ঠিক হয়ে যাবে, কিন্তু এখন দেখছি সম্পূর্ণই উল্টা। আমাদের বিশ্বাস ভুল প্রমাণিত হয়েছে। বৌমা, তুমি আমাদের ক্ষমা করে দিও। আমরা তোমাকে ভালো রাখবো বলে কথা দিয়ে এনে ভালো রাখতে পারলাম না। এই বলে প্রিয়াঙ্কার শাশুড়িমা প্রিয়াঙ্কার হাত দুটো ধরে কান্না করে দেয়। তখনই প্রিয়াঙ্কা তার শাশুড়ি মায়ের চোখ দুটো মুছে দিয়ে বলতে থাকে, আম্মু প্লিজ, আপনাদের এখানে কোনো দোষ নেই, আপনারা প্লিজ মন খারাপ করবেন না। যা হয়েছে সেটা আমার সঙ্গে হয়েছে, আর আমি হয়তো এটা পাওয়ারই অধিকারী ছিলাম। যাই হোক, মন খারাপ করবেন না, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, তাই আমি আল্লাহর উপর সন্তুষ্ট আছি। প্রিয়াঙ্কার শাশুড়ি মা তখন আর কোনো কথা না বলে নিজের রুমে চলে যান, কারণ তিনি এখানে আর কী বা বলবেন আর কী বা বলার আছে। এদিকে পরের দিন ছিল শুক্রবার, তাই প্রিয়াঙ্কা একটু দেরি করেই ঘুম থেকে উঠে দেখতে পায় রাফি শার্ট প্যান্ট পরে কোথাও একটা যাওয়ার জন্য তৈরি হচ্ছে। প্রিয়াঙ্কা তখনই খেয়াল করলো শার্টটা আয়রন করতে গিয়ে একটু পুড়ে গেছে, তাই প্রিয়াঙ্কা ধরফর থেকে বিছানা থেকে উঠলো আর রাফির সামনে গিয়ে দাঁড়িয়ে বলতে লাগলো, তোমার শার্টটা তো পুড়ে গেছে, আমি আলমারি থেকে অন্য একটা শার্ট টেনে দেই। লাগবে না, আপনাকে এত মাতব্বরি করতে বলিনি। এই বলে রাফি নিজেই আলমারি থেকে অন্য একটা শার্ট বের করে সেটা গায়ে দিয়ে বাসা থেকে হনহন করে বের হয়ে চলে গেল। তারপর বাসায় ফিরে আসলো রাত 10টার দিকে।
রাফি রুমে এসে দেখতে পেল রুম একদম ফাঁকা, প্রিয়াঙ্কা কোথাও নেই। সে মনে মনে অনেকটাই খুশি হয়, কারণ প্রিয়াঙ্কাকে না দেখতে পেলেই তার ভালো লাগে। সে মনে মনে ভাবে প্রিয়াঙ্কা হয়তো তার মা বাবার রুমে তাদের সঙ্গে গল্প করছে। এদিকে রাত বাড়তে লাগলো, কিন্তু প্রিয়াঙ্কা এখনো রুমে আসে না। রাত 12টা, 1টা, 2টা, 3টে বেজে যায়, কিন্তু প্রিয়াঙ্কা তখনও রুমে আসে না। এটা দেখে রাফির একটু চিন্তা হতে লাগলো, প্রিয়াঙ্কা কি বাড়িতে আছে নাকি বাড়িতে খেয়ে কোথাও চলে গেছে। তখনই রাফি বিছানা থেকে উঠে তার বাবা মায়ের রুমের দিকে পা বাড়ায়। তার মায়ের রুমের দরজা ভিতর থেকে আটকানো, তাই সে বাইরে দাঁড়িয়ে দরজায় নক করে। কিছুক্ষণ পর তার আম্মু এসে দরজা খুলে দেয় আর বলে, কি ব্যাপার, কি হয়েছে? এত রাতে দরজায় নক করলে কেন? তোমাদের বৌমা কোথায়? কেন, বৌমা ঘরে নেই? ঘরে থাকলে কি আমি তোমাদের এখানে খুঁজতে এসেছি নাকি? আমি 10টা বাজে বাড়িতে এসেছি, তারপর থেকে কোথাও দেখছি না। হায় আল্লাহ, এটা তুই কি বলিস? তাহলে বৌমা কোথায় গেল? বিকেলেও তো বাড়িতে দেখলাম। রাতে খাওয়ার জন্য অনেকবার ডাকলাম, আসেনি। আমি ভাবিছি হয়তো ঘুমিয়ে গেছে, হয়তো তুই আসলে খাবার খাবে, তাই আর ডাকিনি, আর খোঁজও করিনি। আচ্ছা ঠিক আছে, তুই একটা কাজ কর, বৌমার নাম্বারে ফোন দে। রাফি তখনই আর এক মুহূর্ত দেরি না করে প্রিয়াঙ্কার নাম্বারে ফোন দিতে থাকে। একবার রিং হলো, কিন্তু প্রিয়াঙ্কা ফোন রিসিভ করলো না। তখনই রাফির আম্মু দৌড়ে রাফির বাবার কাছে চলে গেলেন আর সব কিছু খুলে বললেন। তখনই রাফির বাবা প্রিয়াঙ্কার নাম্বারে ফোন দেয়। 2বার রিং হতেই প্রিয়াঙ্কা ফোনটা রিসিভ করে আর বলে, আসসালামু আলাইকুম বাবা, এত রাতে ফোন দিয়েছেন কেন? কোনো বিপদ আপদ হলো নাকি? বিপদ আপদের কথা পরে বলি, তার আগে বলো কোথায় তুমি? আমাদেরকে কোনো কিছু না বলে কোথায় চলে গিয়েছো? আপনাদের কাছে আর কি বলবো, আর কি বা বলার আছে। আমি আমার বাড়িতেই চলে এসেছি, আপনাদের কোনো চিন্তা করতে হবে না। আর আপনার ছেলেকে তার ভালোবাসার মানুষটাকে এনে দিন। সে যাকে নিয়ে ভালো থাকতে পারবে, সে তাকে নিয়েই ভালো থাকুক। আমি জোর করে তার কাছ থেকে কোনো কিছু আদায় করতে চাই না। রাফির বাবা ততক্ষণে বিষয়টা সম্পূর্ণ বুঝতে পারলেন। তখনই বিছানা থেকে উঠে নেমে এসে রাফির গালে ঠাস ঠাস করে বেশ কয়েকটা চড় বসিয়ে দিয়ে বলতে লাগলেন, আর যা কিছু হয়েছে সব কিছুর জন্য শুধু তুই দায়ী। তোর জন্যই বৌমা বাড়ি ছেড়ে চলে গেছে। যদি নিজের ভালো চাস তো কালকের মধ্যে বৌমাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবি। আর যদি বৌমাকে বাড়িতে ফিরিয়ে আনতে না পারিস, তাহলে আমি আমার সমস্ত সম্পদ কোনো অনাথ আশ্রমে দিয়ে দেবো। তোকে আমি একটা কানা করিয়ে দেবো না, মনে রাখিস। এসব তুমি কি বলছো বাবা? বাইরের একটা মেয়ের জন্য তুমি আমার সঙ্গে এত বড় প্রতারণা করবে? রাফির বাবা আবারও রাফির গালে ঠাস করে একটা চড় বসিয়ে দিয়ে বলেন, ঠাস! হেই বেয়াদপের বাচ্চা, তুই বাইরের মেয়ে কাকে বলছিস? সে তোর বিয়ে করা বউ। আমি নিজে তার সঙ্গে তোকে বিয়ে দিয়ে এই বাড়ির পুত্রবধূর মর্যাদা দিয়ে বাড়িতে এনেছি। তাহলে তুই তাকে বাইরের মেয়ে কেন বলছিস? হ্যাঁ? তখনই রাফির আম্মু রাফিকে বলতে থাকে, হ্যাঁ, তোর বাবা একদম ঠিক কথাই বলেছে। আমরা মেয়েটাকে এই বাড়িতে নিয়ে এসেছি বলে বলে কিন্তু মেয়েটা এসেছে, সে কিন্তু নিজে নিজে এখানে আসেনি। তাই ওর সঙ্গে এরকম ব্যবহার করা তোর একদমই ঠিক হচ্ছে না। তুই কালকের মধ্যে বৌমাকে বাড়িতে নিয়ে আসবি, না হলে তোর বাবা যেটা বলেছে আমিও সেটাতে একমত। বৌমাকে যদি তুই বাড়িতে নিয়ে না আসিস, তাহলে আমি আর সমস্ত সম্পত্তি কোনো অনাথ আশ্রমকেই দিয়ে দেব। এখন সিদ্ধান্ত তোর, তুই কি করবি? আমাদের পছন্দের মেয়েকে নিয়ে সংসার করবি, নাকি তোর পছন্দের মেয়েকে নিয়ে রাস্তায় বসবি? সারা রাত চিন্তা কর, আর তারপর সকালে আমাদেরকে জানাবি। এই বলে রাফির মা বাবা রাফিকে রুম থেকে বের করে দিয়ে তার মুখের উপর দরজাটা লাগিয়ে দিল। এদিকে রাফি নিজের রুমে চলে আসে আর বসে বসে ভাবতে থাকে কি করবে। একটা মেয়ের জন্য সে তার বাবার সমস্ত সম্পদ থেকে বঞ্চিত হবে, নাকি বাবা মায়ের কথা মেনে নিয়ে বাবা মাকে নিয়েই তাদের পছন্দের মেয়েটাকে নিয়ে সংসার করবে। সারা রাত চিন্তা করতে থাকে, কিন্তু কোনো কুল কিনারা পায় না। তখনই সে হঠাৎ তার বন্ধু নীলকে ফোন দেয় আর সব কিছু খুলে বলে। তখনই তার বন্ধু নীল তাকে বলে, দেখ ভাই, যদিও এটা তোর সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, এখানে আমার কথা বলার কোনো অধিকার বা প্রয়োজন নেই। তারপরও আমি তোকে এটা বলতে চাই, জীবনে আর যাই কিছু করিস না কেন, কখনো বাবা মায়ের বিরুদ্ধে চাস না। কারণ বাবা মা অনেক কষ্ট করে, আদর যত্ন করে লালন পালন করে আমাদের মানুষ করেছেন, তাই তাদের অনেক কষ্ট দেওয়া উচিত নয়। কিন্তু আমি তো রিয়াকে ভালোবাসি, তাকে বিয়ে করব বলে কথা দিয়েছি। কথা দিয়েছিস মানলাম, কিন্তু বিয়ে তো করিসনি। আর এই মেয়েটা, ওর কি মান সম্মান নেই? ওই যে নিজের চাইতে বড় একটা ছেলেকে বিয়ে করেছে, ওর কি বন্ধুদের সামনে মানহানি হয় না? তারপরও কি সে কি একবারও বলেছে তোকে ছেড়ে চলে যাবে? বরং বারবার অপমানিত হওয়ার পরেও
তোর কাছে ফিরে এসেছে। তারপর নীল রাফিকে অনেকক্ষণ বোঝায় আর বলে প্রিয়াঙ্কাকে এই বাড়িতে ফিরিয়ে নিয়ে আসতে আর রিয়ার সঙ্গে সমস্ত সম্পর্ক শেষ করে দিতে। তা না হলে স্বর্ণ খুঁজতে গিয়ে হীরাকে হারিয়ে ফেলবে। রাফি তখন নীলের কথাই মেনে নিল, কারণ এটা ছাড়া তার হাতে অন্য কোনো উপায় নেই। সে যদি প্রিয়াঙ্কাকে এই বাড়িতে ফিরিয়ে না আনে তাহলে তার বাবা এবং মা তাদের সমস্ত সম্পদ অনাথ আশ্রমকে দিয়ে দিবে। এটা সে কখনোই হতে দিতে পারে না। তাই সে সিদ্ধান্ত নেয় পরের দিন সকালে প্রিয়াঙ্কার সঙ্গে দেখা করবে আর যেভাবেই হোক প্রিয়াঙ্কাকে এই বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবে। যেমন চিন্তা তেমনই কাজ। পরের দিন সকাল হতে না হতে সে রেডি হয়ে প্রিয়াঙ্কার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। সকাল 7টার মধ্যে প্রিয়াঙ্কা তখন ঘুম থেকে উঠে অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। এমন সময় প্রিয়াঙ্কা রাফিকে দেখে অনেকটাই অবাক হয়ে যায়, কারণ তাদের বিয়ে হয়েছে প্রায় 2 মাসের বেশি সময়। ইতিমধ্যে রাফি একবারের জন্যও প্রিয়াঙ্কার বাবার বাড়িতে আসেনি। প্রিয়াঙ্কা অবাক হয়ে রাফির দিকে তাকিয়ে তখনই রাফি তার কাছে যায় আর বলে, কি হলো? আপনি এভাবে আমার দিকে হাঁ করে তাকিয়ে আছেন কেন? দেখছি তোমাকে। হয়েছে, আর আমাকে দেখে দেখে নতুন করে প্রেমে পড়তে হবে না। এবার চলেন আমার সঙ্গে, আজ আপনাকে অফিসে যেতে হবে না। কেন, তুমি তো চাও আমি তোমাদের বাড়িতে না থাকি, তোমার থেকে অনেক দূরে চলে যাই। তাই তো আমি আমার বাবার বাড়িতে চলে এসেছি, কারণ পৃথিবীতে অন্য কোথাও যাওয়ার জন্য কোনো জায়গা আমার জানা নেই, কারণ আমি তো মেয়ে মানুষ। তখন রাফি প্রিয়াঙ্কার একদম কাছে চলে যায় আর তার হাত দুটো ধরে বলে, দেখো, আমি যা কিছু করেছি সব কিছুর জন্য সরি। প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দিন। আমার সঙ্গে আমাদের বাড়িতে চলুন। কেন যাব আমি তোমার সঙ্গে তোমাদের বাড়িতে? তুমি তো আমাকে সহ্যই করতে পারো না, আমাকে স্ত্রীর অধিকারই দিতে চাও না। তুমি আমাকে আমার অধিকার দেবে না, আমি কেন তোমার কাছ থেকে জোর করে আমার অধিকার নিতে চাইবো বলো? কারো কাছ থেকে জোর করে কোনো কিছু প্রত্যাশা করা আমার ডিকশনারিতে নেই। রাফি তখন কিছুক্ষণ সময় চুপ করে থাকে, তারপর আবার বলতে থাকে, আপনাকে এখন আর কোনো কিছুই জোর করে আদায় করতে হবে না। আপনি নিজে থেকে সব কিছু পেয়ে যাবেন। প্লিজ চলুন আমার সঙ্গে। এই বলে রাফি আবারও প্রিয়াঙ্কার হাত ধরে অনেক রিকোয়েস্ট করতে থাকে আর কান্না করতে থাকে। রাফিকে এরকম কান্না করতে দেখে প্রিয়াঙ্কার মন অনেকটাই নরম হয়ে যায়। তাই সে রাফিকে বলে, ঠিক আছে যাব, তবে একটা শর্তে। আপনি একটা কেন, 1000টা শর্ত দিলেও আমি মানতে রাজি আছি, তবে আপনাকে আমার সঙ্গে যেতেই হবে। তাহলে আজ থেকে আমাকে আপনি করে বলা চলবে না, কারণ ঘরের বউকে কেউ কখনোই আপনি করে কথা বলে না, আমাকে তুমি করে বলতে হবে। ও আচ্ছা, তাহলে ঠিক আছে বউ পাখি, এখন থেকে তোমাকে তুমি বলে রাখবো। তবু তুমি আমার সঙ্গে চলো। প্রিয়াঙ্কা তখন রাফিকে টান দিয়ে নিজের কাছে টেনে নেয় আর রাফির বুকে মাথা রাখে। রাফিও তখন প্রিয়াঙ্কার মাথাটা নিজের বুকের সঙ্গে শক্ত করে চেপে ধরে বলে, তোমাকে এতদিন যা কষ্ট দিয়েছি তার জন্য আমি দুঃখিত। প্লিজ আমাকে ক্ষমা করে দিও। এখন থেকে তোমাকে আর কোনো কষ্টই দেব না। ঠিক আছে, আমাকে আর পাম দিতে হবে না, এখন চলো। ওদিকে তো শ্বশুর শাশুড়ি রাগ করে আছে, তাদেরকে কিছু না বলেই চলে এসেছি তাই। হ্যাঁ, সে তো করবেই, শ্বশুর শাশুড়ির আদরের একমাত্র বৌমা বলে কথা। এই বলে রাফি প্রিয়াঙ্কাকে নিয়ে বাড়ি থেকে বের হয় আর গাড়িতে করে তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। রাফি গাড়ি ড্রাইভ করছিল আর প্রিয়াঙ্কা তার পাশেই বসেছিল। বেশ কদিন ধরেই প্রিয়াঙ্কা রাতে ঠিকমতো ঘুমাতে পারছিল না, তাই গাড়িতে বসে থেকে তার ঘুম এসে যায়। সে তখন গাড়িতে বসে বসেই ঘুমিয়ে পড়ে। ঘুমের তালে হেলে দুলে পড়ছিল, তাই রাফি তার মাথাটা নিজের কাঁধের উপর হেলান দিয়ে রাখে আর প্রিয়াঙ্কা তখন রাফির কাঁধে শুয়ে শুয়ে ঘুমাতে থাকে আর ঘুমিয়ে ঘুমিয়ে তাদের নতুন জীবনের উচ্ছ্বাসিত রঙিন স্বপ্নগুলো দেখতে থাকে। সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের আজকের গল্পটা এই পর্যন্তই ছিল। গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর দোয়া করবেন যেন আমাদের গল্পের নায়ক নায়িকা এখন থেকে সুখে শান্তিতে সংসার করতে পারে, যেন তাদের কখনো আর মনোমালিন্য না হয়। আপনারা যারা সংসার করছেন তাদের জন্য রইল অশেষ শুভকামনা। সবাই নিজেদের ভালোবাসার মানুষটাকে নিয়ে সুখে শান্তিতে সংসার করুন আর প্রতিদিন আমাদের ভালোবাসার গল্প শুনুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।